একজন নীতি প্রণেতা তিনি যদি গাড়ি আনতে সুবিধা পান, শুল্ক সুবিধা, তাহলে সাধারণ জনগণ না কেন? আর সাধারণ জনগণ যদি গাড়ি আনতে 500-600% শুল্ক দেয়, তাহলে নীতি প্রণেতারা কেন নিজেদের জন্য এরকম একটা বৈষম্যমূলক নীতি তৈরি করবেন? সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আনার সুবিধা দেওয়া হয় তখন দেশের রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় দায়িত্বে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরে কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। কর ব্যবস্থায় বৈষম্য থাকে তখন কিন্তু এটা ট্যাক্স পেয়ারদের জন্য একটা বড় ডিসইনসেন্টিভ হয়। যেমন আমরা গতবার দেখেছি, আপনারা আমাদের প্রাইভেট সেক্টরের প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স দিয়েছেন, কিন্তু গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডে ওটা জিরো। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে সাধুবাদ জানাই, এবার আপনি মাননীয় সংসদ সদস্যদের গাড়ির উপরে 25% শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। আমার কাছে যেটা মনে হয়, আমরা সাধারণ নাগরিকরা, যে একজন নীতি প্রণেতা তিনি যদি গাড়ি আনতে সুবিধা পান, শুল্ক সুবিধা, তাহলে সাধারণ জনগণ না কেন? আর সাধারণ জনগণ যদি গাড়ি আনতে 500-600% শুল্ক দেয়, তাহলে নীতি প্রণেতারা কেন নিজেদের জন্য এরকম একটা বৈষম্যমূলক নীতি তৈরি করবেন? এবং আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে অর্থ পাচার নিয়ে। প্রশ্নটা তো হারিয়ে গেল, তারপরে কি হলো? আমার প্রশ্নটা হচ্ছে কর ন্যায্যতা এবার বাজেটে কিভাবে এনশিওর করছেন, এটা আমার প্রশ্ন। আপনি নিজেই উত্তর দিয়েছেন, তা আমরা চেষ্টা করছি, দেখা যাক। মাননীয় মন্ত্রী, যতদিন পর্যন্ত এই বৈষম্য থাকবে, কর ন্যায্য আপনি যদি অ্যাড্রেস না করেন, তাহলে তো, যেমন অর্থ পাচার নিয়ে মাননীয় মন্ত্রী স্পেসিফিক কিছু কিন্তু আমরা বাজেট বক্তৃতায় পাইনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তো সেই ক্ষেত্রে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন যে আমরা সাধারণ জনগণ যারা কর দেবেন তাদের জন্য ইনসেনটিভটা কি? ধন্যবাদ। Honorable Finance Minister, please. Honorable Finance Minister, please. I have a... ওর প্রশ্নের উত্তরটা দেওয়া হয় না। একটু ন্যায্যতার বিষয়ে একটু অপেক্ষা করুন। ওর প্রশ্ন এবং তার আগের প্রশ্ন সম্পর্কে আমি খুব উৎসাহ বোধ করছিলাম, আগেরটাতে পরে আসছি আমি। এই সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আনার সুবিধা দেওয়া হয় তখন দেশের রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় দায়িত্বে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরে কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাবনী এনেছেন, যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। পদ্মা সেতু সম্পর্কে আমি মনে করেছিলাম যে আমার হয়তো কিছু বলার সুযোগ হবে, তা মাননীয় মন্ত্রী দেননি, তবু আমি নিলাম। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত যে সকল দুষ্ট ব্যক্তি ছিলেন তার মধ্যে আমি একজন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সমর্থন না দিলে এবং আমাকে সাহস না দিলে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারতাম না, এবং সেটা সহজ হয়েছে, সম্ভব হয়েছে এই জন্য যে আমাদের দেশের কোর্ট না, কানাডার কোর্টে যখন তাদের এই শুনানি শুরু হয়, প্রথম শুনানিতেই কানাডিয়ান কোর্ট বলে যে তোমাদের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ নাই, অতএব এইটা আর শোনার যোগ্য নয়, খারিজ। অতএব আমাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাই সঠিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছি, এবং জাতির জন্য একটা গর্বের বিষয় যে আমরা একটা কাজ করতে পারি এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের অসহযোগ সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারি নিজেদের অর্থে, নিজেদের সামর্থ্যে।